আমি বলছি এই টেবিলের আগে আলোচনা হয়েছিল মৃত ভোটারের নামটা লিস্ট থেকে বাদ দেওয়াটাই যদি সত্যি সত্যি একটা সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে যে কথাটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, একটা রাজ্যে তুমি এসআইআর করছো মানে সবার আগে সেই রাজ্যের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুরসভার কাছ থেকে গত 10 বছরে কি 20 বছরে যত মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে তালিকাটা চেয়ে নাও, অটো ডিলিট করে দাও। দেখো সুমনদা, যারা রেশন তোলেন তারা এটা জানবে, যারা আমাদের আলোচনা শুনছেন। আর যদি আমার পরিবারে কারো মৃত্যু হয় 1 মাসের মধ্যে, তার নামে যদি রেশন কার্ড থাকে, 1 মাস পরে সেই কার্ড তুলতে নিয়ে গিয়ে তুমি রেশন দোকানে রেশন তুলতে পারবে না, নামের পাশে লাল হয়ে যাবে। খাদ্য দপ্তরের সঙ্গে যদি ডেথ সার্টিফিকেটটা লিঙ্কড হয়ে যায়, অটো ডিলিটেড হয়ে যায়, তাহলে কেন ভোটার লিস্ট থেকে হবে না? তা যদি হতো তাহলে না কোনো জীবিত মানুষের নাম বাদ যেত, না একজনও মৃত মানুষের নাম থেকে যেত। এই কারণেই বলছি নিয়মগুলোই করা হচ্ছে। তার আগে একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ধরুন ঠিক যেমন একজন মানুষের নামও বাদ যাবে কেন, প্রথম দিন থেকে এই কথা আমরা বলেছি, পাশাপাশি একজন ভুয়ো ভোটারের নামও বা তালিকায় থাকবে কেন? আমি বলছি অটল বিহারী বাজপেয়ীর সরকার কটা ভোটের ব্যবধানে পড়ে গেছিল। সুতরাং গণতন্ত্রে ওই একটা ভোট, ঠিক যেমন একটা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না, তেমন পাশাপাশি একজন ভুয়ো ভোটারও সেই তালিকায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি জানি না, কলকাতা কর্পোরেশন 20টা কাউন্টার করেছে এবং তারা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইস্যু করছে। আমার বক্তব্য এই তো প্রক্রিয়ার পার্ট, এখন কেন করতে হচ্ছে? আরেকটা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এত বিতর্ক, আমার পরের প্রতিবেদন এই নিয়ে। একেবারে আমার স্পষ্ট প্রশ্ন থাকবে যে যথেষ্ট সতর্কতার সঙ্গে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো? কেউ প্রশ্ন করতে পারেন কেন এই প্রশ্ন তুলছি? এই জন্য তুলছি যে আপনাদের মনে থাকবে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে 2023 সালের 2রা আগস্ট আমরা কলকাতা হাইকোর্টে সেই বিরাট শো করেছিলাম, যেখানে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী দাঁড়িয়ে বলেছিলেন যে একটি ডোমিসাইল সার্টিফিকেট একটি নির্দিষ্ট মহকুমা শাসক তিনি বলেছিলেন তার সই সেটা নয়, সিবিআই তদন্তে উঠে এসেছিল তিনি সই করেছেন এবং একাধিক বিতর্কিত ব্যক্তিকে ওই ওবিসি শংসাপত্র দিয়েছেন। জালিয়াতির 4টে ঘটনা ধরা পড়েছিল এবং সমস্ত নথিপত্র কলকাতা হাইকোর্টে জমা হয়েছিল। এবার বলি মামলাটা কি ছিল, কেন অত বড় অনুষ্ঠান করতে হয়েছিল? মামলাটা ছিল যে পাকিস্তানি নাগরিকদের আমাদের ভারতীয় সেনাবাহিনীতে তাদের চাকরি দেয়া হয়েছিল, অর্থাৎ এই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের ভিত্তিতে পাকিস্তানের নাগরিকরা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন এবং দিনের পর দিন সেই ভয়ঙ্কর জাতীয় সুরক্ষা নিয়ে সওয়াল জবাব চলে আমাদের কলকাতা হাইকোর্টে। আবার আমি তারিখটা মনে করিয়ে দেব, যাদের মনে থাকবে তারা রিলেট করতে পারবেন, 2023 সালের 2রা আগস্ট। সুতরাং এই প্রশ্ন একবার নয় বারবার আমরা তুলব যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করাতে কারুর আপত্তি নেই, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করাতে কারো আপত্তি নেই, কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে তা হচ্ছে তো? কারণ যারা করছেন যদি ভবিষ্যতে এই ধরনের মামলায় আবার দেখা যায় তারাও কিন্তু রেহাই পাবেন না। আমার পরের প্রতিবেদন এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আজকের বিতর্কে, যে বিতর্ক আবার বলছি আমাদের উদ্বিগ্ন করেছে। দেখুন, উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল। এসআইআর এর শুনানিতে ডাক পড়লে নথিপত্র নিয়ে হাজির হতে হচ্ছে ভোটারদের, কিন্তু কোন নথি গৃহীত হবে, কার দেওয়া নথি নির্বাচন কমিশন গ্রহণ করবে, কোন নথি খারিজ করবে, তা নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত। এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। শুভেন্দু অধিকারী, বিজেপি, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার লিস্টে কারচুপিটা ধরে ফেলেছে, এবং দেখতেই পাবেন আজ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে যে লড়াইটা একেবারে শীর্ষস্তরে যাচ্ছে সেটা তো দেখতেই পাবেন সবাই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও তো আইনজীবী। কি এই ডোমিসাইল সার্টিফিকেট জানিয়ে এত তরজা? কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রই হলো ডোমিসাইল সার্টিফিকেট। কলকাতার ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে কলকাতা পুরসভা। এছাড়া অন্য জায়গার ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র ইস্যু হয় মহকুমা শাসকের দপ্তর থেকে। অন্যদিকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা থেকে। শুধু ডোমিসাইল সার্টিফিকেটই নয়, ওবিসি সার্টিফিকেট নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে
তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে, 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওটাও অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। সব মিলিয়ে নথি নিয়েও এখন টানাপোড়েন তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোট এসে গেলে ঘটনার পরিপ্রেক্ষিতে সপ্তাহে সপ্তাহে ইস্যু পাল্টে যেতে পারে এবং পাল্টে যায়ও, আমাদের রাজ্যেও যায়। কিন্তু এই 5ই জানুয়ারি দাঁড়িয়ে এই 26-এর ভোটে মূলত দুটো ইস্যু একেবারে হাওয়া গরম করছে। এক, এসআইআর, এবং 2 হচ্ছে ধর্মীয় মেরুকরণ। একদিকে মন্দির মসজিদ, মহাকাল, দুর্গাঙ্গন বনাম বাবরি মসজিদ, অন্যদিকে এসআইআর নিয়ে এই প্রতি মুহূর্তের ঘাত প্রতিঘাত। তাহলে এবারের ভোটেও এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, 26,000-এর চাকরি বাতিল, এ রাজ্যে ভোটে কোনো ইস্যুই হবে না। আমার পরের বক্তা রাজাগোপাল দা কি বলে? সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। আমরা দেখেছিলাম 1989 ভারতবর্ষের নির্বাচন, অলিগলি মে শোরায় নির্বাচনে কিন্তু প্রভাব ফেলেছিল। ঠিক। কিন্তু বাংলা এসব শোনে না। দুর্নীতি, রাজনীতিক নেতারা পকেট ভরবেন না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তার ফলে তাদের অধিকার আছে বলেই মনে করে। তাই আমরা ভেবেছিলাম 2016 একেবারে নারদের যে একেবারে টাটকা যখন ফল আমাদের কাছে এলো, আমরা ভেবেছিলাম নির্বাচনে পড়বে, কিচ্ছু পড়লো না। এবং 2014 লোকসভা নির্বাচনে আমরা ভেবেছিলাম সারদার এত কিছু ঘটছে, প্রভাব পড়বে, কিচ্ছু পড়লো না। অর্থাৎ বাংলার মানুষ মনে করছে দুর্নীতি খুব একটা ইস্যু নয়, মানে রাজনৈতিক নেতারা এরা করেই থাকেন, এটা তাদের প্রাপ্য, নাহলে রাজনীতি করছেন কেন। কিন্তু ধর্ম নিয়ে যেটা আপনি তুলে ধরলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে এসেছে তারা কিন্তু লাভবান হয়েছে। 1987 বিজেপি দেখলাম পশ্চিমবঙ্গের নির্বাচনে দাঁড়িয়ে 0.51% ভোট পেল। আবার যখন তারা রাম মন্দির ইস্যুটাকে তুলে ধরলো এবং বেশ সফলতার সঙ্গে সারা ভারত জুড়ে আন্দোলন করলো, তার আঁচ এসে বাংলায় পড়লো এবং 11.66% তারা ভোট পেল মানে পার্লামেন্টের নির্বাচনে। তখন একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল, বিধানসভা তো 11.3-4 এরকম কিছু পেয়েছিল। তার মানে দেখুন, যে পার্টি 0.5 পাচ্ছে কোথায় চলে গেল। অর্থাৎ ধর্ম নিয়ে কিছু কথা বললে এখনো বেশ কিছু মানুষ আছেন তারা মনে করেন এই আমাদের কথা বলছে। তার জন্যই আমরা দেখলাম যে উপরন্তু হচ্ছে ধর্ম বা এই ধর্ম উন্মাদনা অনেক কিছু খামতি ঢেকে দিতে পারে। হ্যাঁ, সে তো থাকেই, সে তো ধর্ম দিয়ে অনেক কিছুই আপনি ভুলিয়ে দিতে পারেন। মানুষের খিদে থেকে চাকরি, অনেক কিছু ধর্ম চাপা দিয়ে দেয়। সেই কথা ধর্ম আফিং সেই জায়গায় নিয়ে যেতে চাই না, কিন্তু যেটা দেখা গেছে যে ধর্মের কথা বললে বুঝুক না বুঝুক মানুষ কিন্তু এগিয়ে আসে। হুমায়ুন কবির দেখুন, সে লোকটা নানান কথা বলেছে, তাকে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য করা যায় না, কিন্তু এই ধর্মের নামে আওয়াজ তুললো, লাখো মানুষ এসে হাজির তার সেই নামাজ পড়া, তার সেই মসজিদ উদ্বোধনের ব্যাপারে। এখন সে ব্রিগেডে এতটাই সে অনুপ্রাণিত, সে ব্রিগেডে মিটিং করতে চাইছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখলেন যে হ্যাঁ, মন্দিরের মসজিদের যখন এত সুযোগ আছে আমি কেন ছাড়বো। জগন্নাথ একেবারে পুরীর মন্দিরের নকলে, এবং কাঠও নাকি শুনেছিলাম সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, পুরীর মন্দিরের নকলে সে জগন্নাথ মন্দির এখানে তৈরি হলো, থামলো না। সেখানে নিশ্চয়ই ভিড় হচ্ছে বা কিছু হচ্ছে, ভোট বাক্সে কী হচ্ছে দেখা যাবে। মহাকালের মন্দির হচ্ছে, আবার দুর্গাঙ্গন হচ্ছে, আমরা সেসব দেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।